নদীর মধ্য প্রবাহ বা মধ্য গতি। তাহলে মধ্য প্রবাহ কাকে বলে প্রথমে বলতে হবে। তাহলে মধ্য প্রবাহ কাকে বলে বলবে? পার্বত্য অঞ্চল পেরিয়ে নদী যখন মালভূমি বা প্রায় সমতল ভূমির মধ্যে এসে পড়ে বা প্রবাহিত হয় সেটি হবে নদীর মধ্য গতি। আমরা আগের পর্বে গঙ্গা নদীর যে মধ্য গতি হরিদ্বার থেকে মুর্শিদাবাদের ধুলিয়ানা পর্যন্ত বিস্তৃত সেটা বলা হয়েছে। মধ্য গতিতে কি হয়? ভূমির ঢালটা কি হয়? কমে যায়। উচ্চ গতি যখন ভূমির ঢালটা বেশি হলো ভূমির ঢাল কি হয়? হ্রাস পায়। তাহলে মধ্য গতিতে ভূমির ঢাল হ্রাস পায়। ভূমির ঢাল হ্রাস পাওয়ার ফলে কি হচ্ছে? উচ্চ গতি থেকে ক্ষয় করে আনা নুড়ি, কাঁকড়, বালি, পলি, কাদা, ভূমির ঢাল কম থাকায় বা হ্রাস পেয়ে যায় বলে নুড়ি, কাঁকড়, পলি, বালি, কাদা মধ্যগতিতে কি হয়? কিছুটা সঞ্চয় হয়। আর মধ্যগতিতে ভূমির ঢালের সাথে সামঞ্জস্য রেখে বেশি পরিমাণ যে কাজটা করে মধ্যগতিতে নদী মূলত কি করে? বহন কাজ করে। তার সাথে সাথে কি করে? তোমার সঞ্চয় কাজ করে। যদি বলে মধ্যগতিতে নদীর প্রধান কার্য কি? মধ্যগতিতে মূলত প্রধান কার্য হচ্ছে বহন। তার সাথে সাথে উচ্চ গতি থেকে বয়ে আনা নুড়ি, কাঁকড়, পলি, বালি, কাদা ইত্যাদি মধ্যগতিতে গিয়ে সঞ্চয় হয়। তোমাদের পাঠ্য বইয়ে যে তিনটে ভূমিরূপ দেওয়া আছে, তিনটে ভূমিরূপের ফার্স্ট একটা দেওয়া আছে দেখবে মিয়েন্ডার। 1 নম্বর দিয়ে আছে মিয়েন্ডার, 2 নম্বর দিয়েছে নদী দ্বীপ, আর 3 নম্বর যে দেওয়া আছে সেটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তাহলে যদি বলে মধ্য গতিতে বা মধ্য প্রবাহে নদীর যে তিনটে ভূমিরূপ আলোচনা করো, তাহলে তোমাদের তিনটে পাঠ্য বই অনুসারে লিখতে হবে 1 নম্বরে মিয়েন্ডার, 2 নম্বরে নদী দ্বীপ, 3 নম্বরে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তাহলে 1 নম্বরে আসো। 1 নম্বরে হচ্ছে মিয়েন্ডার। 1 নম্বরে কি আছে? মিয়েন্ডার। মধ্যাহ্নটায় আকার। তাহলে মিয়েন্ডার কাকে বলবে? তাহলে মিয়েন্ডার হচ্ছে মধ্য গতিতে যে আঁকা বাঁকা, মধ্য বা নিম্ন গতিতে যে আঁকা বাঁকা নদীর গতিপথকে এক কথায় কি বলা হবে? মিয়েন্ডার। তাহলে আঁকা বাঁকা যে নদীর গতিপথ তাকে বলা হবে মিয়েন্ডার। মিয়েন্ডার কি করে সৃষ্টি হয়? ধরো এইটা হচ্ছে নদী, এটা হচ্ছে মিয়েন্ডারের ধরো ছবি। তাহলে মধ্য গতিতে যে আঁকা বাঁকা নদীর গতিপথ সেটা হচ্ছে তোমার মিয়েন্ডার নামে পরিচিত। জল কেন সৃষ্টি হয়? উচ্চ গতি থেকে বয়ে আনা নুড়ি, কাঁকড়, বালি, পলি, কাদা ইত্যাদি। তাহলে ভূমির ঢাল কি হয়? হ্রাস পায়। তাহলে ভূমির ঢাল হ্রাস পাওয়ার জন্য জলের গতিবেগও কি হয়? কমে যায়। জলের গতিবেগ কমে যাওয়ার জন্য এই নুড়ি, কাঁকড়, পলি, বালি, কাদা ইত্যাদি নদী গর্ভে কি হয়? সঞ্চয় হয়। কারণ ভূমির ঢাল কমে যাওয়া যায়, সেগুলো আর কি হচ্ছে তোমার বহন করে নিয়ে যেতে পারে না বেশি। হ্যাঁ, আর বহন করে আর কিছু পরিমাণ বহন করে আর কিছু পরিমাণ কি হয়? সঞ্চয় করে। তাহলে বহন করার সাথে সঞ্চয়টা লক্ষ্য করা যায় বলে তখন নদী একটু ক্ষয়াত পদার্থ নদী গর্ভে সঞ্চিত হলে নদী এঁকে মেঁকে প্রবাহিত হয়। এই এঁকে মেঁকে নদী প্রবাহিত হয়, তখন থেকে আঁকা বাঁকা নদীকে কি বলা হয়? এক কথায় বলা হয় মিয়েন্ডার। যেটা তুরস্কের, এই মিয়েন্ডার নামটা তুরস্কের মিয়েন্ডস ময়াশয় উন্তশয় একা দন্ত নয় ডয়রো ফোলা মিয়েন্ডস নদীর নাম থেকে এই মিয়েন্ডার নামকরণটি হয়েছে। তোমরা যদি এই চিত্রে দেখো, তোমরা এই জলঙ্গি, যদি তোমরা নবদ্বীপ বেড়াতে গিয়ে থাকো, গঙ্গা নদী আর এদিক থেকে নবদ্বীপের এখান থেকে এসে জলঙ্গি নদী এসে মিশেছে নদীয়ার। জলঙ্গি নদীতে অসংখ্য মিয়েন্ডার্স লক্ষ্য করতে পারা যায়, চিত্রে তোমরা দেখো। 2 নম্বর হচ্ছে নদীদ্বীপ। তাহলে নদীদ্বীপ কাকে বলবে? একইভাবে আগেরটা বলবে উচ্চ গতি থেকে বয়ে আনা নুড়ি, কাঁকড়, পলি, বালি, কাদা ইত্যাদি মধ্যগতিতে ভূমিভাগের ঢাল কমে যাওয়ার জন্যে
তোমার নদী গর্ভে ওই সমস্ত ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয়। তাহলে ক্ষয়জাত পদার্থ কি হয়, তোমার সঞ্চিত হয়। সঞ্চয়ের ফলে ক্ষয়জাত পদার্থ, ধরো এই অংশটাকে এদিক দিয়ে সরে যাচ্ছে, বিপরীত দিকটা এদিকে সরে যাচ্ছে, এদিক থেকে এই অংশটা এইদিকে, ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয়। ক্ষয়জাত পদার্থগুলো সঞ্চিত হয়ে নদী মাঝখানে যদি কোনো কারণে ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয়, নদী একটু বাধাপ্রাপ্ত হলেই নদী এঁকে মেঁকে প্রবাহিত হয়, তাকে আঁকামাঁকা নদী বললাম। ক্ষয়জাত পদার্থগুলো সঞ্চিত হয়ে যে দ্বীপের মতো নদীর মধ্যবর্তী অংশে যে দ্বীপ সৃষ্টি করে, এই অংশটা এটাকে বলা হবে, কি বলা হবে, নদী দ্বীপ। তাহলে কি বলবে, নদীর মধ্যগতিতে ক্ষয়জাত পদার্থগুলো সঞ্চিত হয় নদীগর্ভের মধ্যে। তাহলে নদীগর্ভে ক্রমশ সঞ্চিত হতে হতে নদীগর্ভ কি হয়ে যাবে, অগভীর হয়ে যাবে, আর নদীর এই অংশে বহন কার্য করতে পারে না। তাহলে বহন কার্য করতে পারে না, তাহলে প্রভাবতে ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হওয়ার ফলে নদী কি হচ্ছে, আঁকামাঁকা হচ্ছে। আর আঁকামাঁকা নদীপক্ষের মধ্যে তোমার উত্তাল অংশে, ধরো এদিকটা হচ্ছে তোমার অবতল, আর এদিক থেকে দেখতে হবে এটা উত্তাল অংশে ওই ক্ষয়জাত পদার্থগুলো সঞ্চিত হয়। সঞ্চিত হয়ে যে দ্বীপের মতো সৃষ্টি করে, তখন তাকে বলা হয় নদী দ্বীপ। তাহলে একটার মধ্যে দুটো জিনিস, মধ্যবর্তী অংশ তোমরা দ্বীপ দ্বারা করে দেবে, তখন তাকে বলা হবে নদী দ্বীপ। ভারতের অসমের ব্রহ্মপুত্র নদীর মাজুলি, অসমের যে ব্রহ্মপুত্র নদ আছে, অসমের ব্রহ্মপুত্র নদে মাজুলি ভারতের বৃহত্তম নদী দ্বীপ। তাহলে অসমের ব্রহ্মপুত্র নদের মধ্যবর্তী অংশে মাজুলি দ্বীপ, যা বসবাসযোগ্য, যেখানে মানুষ বসবাস করে। এছাড়াও পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে আমাজন, ইলহা দা মারাজো নদীর বদ্বীপ। তাহলে নদীর মধ্যবর্তী অংশে বদ্বীপ, এই বদ্বীপ ইলহা দা মারাজো, আমাজন নদীর ইলহা দা মারাজো হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ। 3 নম্বর কি, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তাহলে 3 নম্বর হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তাহলে প্রথমে জেনে নিতে হবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে। মধ্যগতিতে যখন পরিত্যক্ত নদী বাঁধ যখন ঘোড়া বা গরুর খুরের মতো হয়, যে হ্রদের সৃষ্টি করে, অশ্ব মানে ঘোড়া, তাহলে ঘোড়া বা গরুর খুরের মতো যে হ্রদের সৃষ্টি করে, তখন তাকে বলা হবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। প্রথমে ছবিটা আঁকছি। তাহলে প্রাথমিক অবস্থায় নদী মধ্যগতিতে প্রবাহিত হয়। এবার উচ্চ গতি থেকে কি নুড়ি, কাঁকড়, পলি, বালি, কাদা ইত্যাদি মধ্যগতিতে ক্ষয়জাত হলে, এই সঞ্চয়জাত হলে, মধ্যগতিতে এই সমস্ত পদার্থ সঞ্চয়জাত হলে প্রাথমিক অবস্থায় কি একটা বাঁকের সৃষ্টি হয়। দিন দিন ওই ক্ষয়জাত পদার্থ নদীগর্ভে সঞ্চিত হয়, এবং কারণ ওখানে ভূমির ঢালের পরিমাণ কম থাকার জন্য এই ক্ষয়জাত পদার্থগুলো নদীগর্ভের মধ্যে দিন দিন ধরে সঞ্চিত হয়ে থাকে। তখন জলের ভূমির ঢাল কমে যাওয়ার জন্য জলের স্রোতের বেগে কমে যায়। তখন ওই ক্ষয়জাত পদার্থগুলো যত সঞ্চিত হয় নদীগর্ভে, যদি বাঁকের পরিমাণ আরও কি হবে, দিন দিন বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। বাঁকের পরিমাণ যখন দিন দিন বৃদ্ধি পায়, কোনো কারণে যখন নদীতে অতিরিক্ত জলরাশি এসে পড়ে, তখন কি হবে, দুটি বাঁকের মধ্যবর্তী অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। বাঁকের মধ্যবর্তী অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে নদী সোজা পথে প্রবাহিত হয়ে যাবে। এই ছবিটা এখানে দেখো, বাঁকের মধ্যবর্তী অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে নদী কি হলো, সোজা পথে প্রবাহিত হয়ে চলে গেল। নদী সোজা পথে প্রবাহিত হয়ে তোমার চলে যায়। এই বাকি নদী, মূল নদী থেকে বিচ্ছিন্ন অংশটা দেখতে কি হয়, গরু বা ঘোড়ার খুরের মতো, তখন একেই বলা হবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তাহলে প্রাথমিক অবস্থায় নদী সোজা পথে প্রবাহিত হচ্ছিল। ক্ষয়জাত পদার্থগুলো এখানে সঞ্চিত হওয়ার ফলে, কারণ ভূমির ঢাল তো কম, ভূমির ঢাল করার জন্য বহন করতে আর পারে না, ক্ষয়জাত পদার্থ নদী গর্ভে সঞ্চিত হচ্ছিল। তো দুটি বাঁক যখন খুব কাছাকাছি এসে যায়, কোনো কারণে, যেমন বর্ষাকালে জলের পরিমাণ বেড়ে যেতে পারে, বা অন্য কোনো কারণে জলের পরিমাণ বেড়ে গেলে বাঁকের মধ্যবর্তী অংশ ক্ষয় করে নদী সোজা পথে চলে গেছে, আর বাকি মূল নদী থেকে বিচ্ছিন্ন অংশটা দেখতে গরু বা ঘোড়ার খুরের ন্যায় মতো, তখন তাকে বলা হবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। মুর্শিদাবাদ জেলায় যে মতিঝিল, তাহলে মুর্শিদাবাদ জেলায় মতিঝিল একটি
অশ্বক্ষুরাকৃতির হ্রদের উদাহরণ।